আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্পেশাল অধ্যায় জটিল সংখ্যার আজকে আমাদের সুপার স্পেশাল তৃতীয় লেকচার। আজকে আমাদের 3 নম্বর স্পেশাল লেকচারে আমরা গত ক্লাসে টপিক উপর ভিত্তি করেই বেশ কিছু সৃজনশীল সলভ করার চেষ্টা করব বা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো আমরা হায়ার ম্যাথের জন্য উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অসীম কুমার সাহা স্যারের বইটাই ফলো করতেছি। চলো আমরা শুরু করি, ক্লাসটা মনোযোগ দিও। তো এখন আমরা গত ক্লাসের যে টপিকটা আলোচনা করেছিলাম সেটা ছিল আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই চ্যালেঞ্জিং টপিক। সেটা ছিল কি মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। তো আমি তোমাদেরকে জাস্ট একটু রিভাইজ করে দিই, বেশি না, কিছুক্ষণ সময় লাগবে, জাস্ট একটু রিভিশন হয়ে যাক আর কি, গত ক্লাসে যা যা পড়ছিলাম এর উপর ভিত্তি করে আজকে আমাদের ম্যাথ সলভ হবে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই যে, আমি জাস্ট একটু তোমাদেরকে চোখ বুলা দিচ্ছি নোটটা, তাহলে আজকে বুঝতে একটু ইজি হবে তোমাদের। একটু ওয়েট করো। জেনি জয়েন করছো, আমি জানি বৃষ্টি হচ্ছে বা নেট প্রবলেম, আমাদের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, নেট প্রবলেমের জন্য ক্লাসে অনেক আসতে পারেনি। রুদ্র জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা রুদ্র, একটু আমাকে জানাইও। রুদ্র, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি, দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা? রুদ্র কথা বলো একটু। হ্যাঁ আচ্ছা, জানি একটু কষ্ট হচ্ছে, জানি, একটু কষ্ট করে দেখো। তো যেখানে ছিলাম বাচ্চারা, গত ক্লাসে আমরা এই যে জটিল সংখ্যার পরম মানের সূত্র পড়ছি, আর্গুমেন্টের সূত্র পড়ছি, এবং আমরা স্পেশাল যে টেকনিক সেটাও পড়ছিলাম। এবং আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং যে টপিকটা ছিল গত ক্লাসে এই 4টা ধাপ, এগুলো পড়াতে পড়াতে গত ক্লাসে 11:30 বাজছে। এই যেগুলো এটা 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 4টা ধাপ পড়ছিলাম, 4টা চতুর্ভাগে নিয়ম। তো এগুলো গত ক্লাস আলোচনা করছিলাম, এগুলো আমি তেমন কিছু আলোচনা করব না, আমরা এখন ম্যাথ সলভ করব, ঠিক আছে? তারপরেও প্রয়োজন অনুযায়ী আমি দেখাবো, তোমরা উত্তর দিবা কি। তাহলে চলো বাচ্চারা আমরা ম্যাথ শুরু করব। আমরা যে বইটা ফলো করতেছি এটা হচ্ছে তোমার অসীম কুমার সাহা স্যারের বই। তো এখান থেকে জটিল সংখ্যার একবারে মেইন যে অঙ্ক 3A, অনুশীলনী 3 এর টাইপ ভিত্তিক ম্যাথগুলোই আমরা যাব। তবে এখানে একটা কথা আছে, কথাটা কি, টাইপ ভিত্তিক ম্যাথের মধ্যে আমি তোমাদেরকে, ওয়ালাইকুম সালাম, জান্নাতুল জয়েন করছো, খুশি হলাম। আমি তোমাদেরকে বলি, আমরা তো একটা বই ফলো করে পড়াবো, অনলাইনে যেহেতু পড়াচ্ছি, তো এই পড়াটাকে একটু সুন্দরভাবে শেষ করার জন্য আমাদেরকে একটু টেকনিক্যালি পড়তে হবে। যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস হয়, হায়ার ম্যাথ ক্লাসটা 2 দিন, তো এই হায়ার ম্যাথ ক্লাসটা চেষ্টা করবো একটু বেশি করে করাতে, যাতে করে মোটামুটি ম্যাথগুলো সলভ করতে পারি। ফিজিক্স 2 দিন, কেমিস্ট্রি 2 দিন, হায়ার ম্যাথ 2 দিন, বায়োলজি 1 দিন। কথা হচ্ছে একটা অধ্যায়ে প্রচুর অঙ্ক আসে, এক টাইপের মধ্যে অনেক অঙ্ক আছে, তো যেই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের ক্লাসে আলোচনা করে দিব, আর যে অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবা সেগুলো আমি তোমাদের বাড়ির কাজ দিব, হোমওয়ার্ক, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে আমাকে দেখাবা। তো আমাদের কিন্তু প্রতিটা অধ্যায়ে অনেক টাইপ আছে, আর এক একটা টাইপে অনেক অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু হাতে কলমে ধরিয়ে ধরিয়ে শেখানোর মতো সময় অফলাইনেও নাই, অনলাইনেও আরও আগে নাই। অফলাইনে যদি ক্লাস করো বা কোচিং করো, প্রাইভেট পড়ো, প্রত্যেকটা অঙ্ক কেউ তোমাকে ধরিয়ে ধরিয়ে শেখাবে না, কারণ সে সময় তো নাই। আমি একটা বিষয় বুঝাই, 100% যে সিলেবাস, 100% সিলেবাসের মধ্যে শিক্ষক বা শিক্ষিকা যাই পড়াক, যেই পড়ায়, মোটামুটি 70%, সর্বোচ্চ গেলে 80% পড়াই দিতে পারে, এটা কথার কথা বললাম। বাকি 20% যে থাকবে সেই 20% হচ্ছে নিজের কাজ, নিজের কাজগুলো করতে হবে। 20% বা 30% নিজেকে নিয়ে গুছিয়ে করতে হবে, নিজে নিজে ম্যাথগুলো সলভ করতে হবে। সমস্যা হবে স্যার বা ম্যামকে বলবা, বুঝা দেবে, এটাই হচ্ছে সিস্টেম। তো আমি বলি, আমরা যে কাজটা করব মূলত প্রতিটা ক্লাসে, টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো, সের মধ্যে যেটা ইম্পর্টেন্ট বেশি, যেটা খুবই কষ্টকর হবে বা পারবা না সহজে, যেটা ভুল করো বেশি, সেটা আমি দেখা দিব, বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। এরপরে সমাধান গাইড থাকবে, তারপর হচ্ছে উত্তরও দেওয়া থাকবে, সব সেগুলো দেখে দেখে করে ফেলবা। যদি তারপরেও না বুঝো, আমি বুঝা দিব, হয়ে গেল। এইভাবেই কিন্তু আমাদের ম্যাথ অংশটুকু অনলাইন থেকে পড়তে হবে বা অফলাইনেও পড়তে হবে, যেভাবে আমরা পড়ি। আমার কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও সিস্টেমটা বুঝছো কিনা।
জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি বলি, আমরা আজকে টাইপ 1 এর মধ্যে যে অঙ্কটা আছে আমাদের, আরোগা চিত্রে স্থাপন করো, এখান থেকে প্রশ্ন আসে, এই অঙ্কটা করব, এখানে আমরা এই অঙ্কটা করব, এবং সর্বশেষ টাইপে এটা হচ্ছে আমাদের 7 নাম্বার টাইপ, এখানেও একটা অঙ্ক আছে, আরোগা চিত্রে স্থাপন করো, এটা কুমিল্লা বোর্ডে আসছে, এটা খননে আসছে, এটা আমরা করব। তাহলে এই টাইপ শেষ। এর পরবর্তী টাইপ শুরু হবে মরুলাস আর্গুমেন্ট নিয়ে। এই অধ্যায়টা খুবই ছোট, বেশি বড় না, আর টাইপ ভিত্তিক কয়েকটা অঙ্ক করা দিলে বাকিগুলো এমনিতেই পারবা। ওকে, আশা করি এটা খুব দ্রুত শেষ হবে। তো আমি বলতেছি, আমাদের টাইপ 1-এর প্রথম যে অঙ্ক, সেটা হচ্ছে গিয়ে টপিকের নাম আরোগা চিত্রে স্থাপন করো। তো এই অঙ্কটা আমাদের লেখা আছে 1+2i যশোর বোর্ড 2022 সালের সৃজনশীল 1-এর গত আসে। এই অঙ্কটা আমরা এখন সলভ করব। তবে এটা আমি নোট নিয়ে করাচ্ছি, হাতে কলমে নয়। নোট নিয়ে করলে সহজে বুঝবা কীভাবে একটা অঙ্ক সলভ করতে হয়, সেটা তুমি এখন বুঝতে পারবা। পরীক্ষার সময় মনে রাখবা, নিজের মন মতো করে লিখলে কিন্তু 2-এ 2 দিবে না, একটু সাজায় লিখতে হবে। আর সেটা কীভাবে লিখতে হয় আজকে আমি তোমাদের শিখাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাস দেখবা। তো শুরু হচ্ছে আমাদের স্পেশাল ঝাঁকানাকা টপিকের ক্লাস, নোটের ক্লাস। টপিকের নাম দিয়েছি আমি টপিক ওয়াইজ প্রবলেম সলভ। একটু মনোযোগ দিও, হ্যাঁ, টপিক ওয়াইজ প্রবলেম সলভ, অর্থাৎ আমরা প্রতিটা টপিক পড়ব। আচ্ছা, নেট প্রবলেম বুঝতে পারছি, রেকর্ড চলতেছে, ক্লাস দেখে নিও। তো যেটা বলতেছিলাম, আমরা প্রতিটা টপিক পড়ব এবং টপিক ওয়াইজ যেহেতু ম্যাথগুলো সলভ করতেছি, এজন্য আমরা নাম দিয়েছি টপিকের টপিক ওয়াইজ ম্যাথ প্রবলেম। আচ্ছা, তো এখন টপিক ওয়াইজ ম্যাথ প্রবলেম সলভ এর ক্ষেত্রে আমরা এখন যেটা ফলো করব, একবারে যে সূত্রটা নিয়েছিলাম, বা সরি যে প্রশ্ন নিয়েছিলাম, সেটা দিয়ে আমরা শুরু করতেছি। একটু ওয়েট করো, আমি জাস্ট একটু ঠিক করে নিই। হ্যাঁ, এখন দেখো, একবারে প্রথম যে টপিক আমরা বই থেকে পাইছিলাম, সে টপিক থেকে আলোচনা করব। 1 নম্বর টপিকের নাম হচ্ছে জটিল সংখ্যাকে আরোগা চিত্রে স্থাপন। টপিকটা খেয়াল রাখবা, টপিকের নাম হচ্ছে জটিল সংখ্যাকে আরোগা চিত্রে স্থাপন। সবার কি স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু আমাকে জানায় তো, সব ঠিকঠাক আছে কিনা, একটু কথা বলো, একটু রেসপন্স করতে হবে সবাই এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন যাচ্ছি, অঙ্ক নিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। এই অঙ্কটা যশোর বোর্ড 2022 সালে আসছিল ক নং প্রশ্নে, আমি সব লিখে রাখছি। এখন আমি প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। প্রশ্নে কি বলছে আমাদের, বলতেছে, প্রশ্ন হচ্ছে 1+2i সংখ্যাটিকে আরগন্ড চিত্রের সাহায্যে প্রকাশ করো। আমি একটু জুম আউট করি, আসলে দেখা যাচ্ছে না পুরো স্ক্রিনটা। হ্যাঁ, একটু ঠিকঠাক করি, তারপরে আমি শুরু করতেছি, একটু ওয়েট করো। এক সময় হয় বেশি, এক সময় হয় কম। এই তো, আমি একটু দেখি ঠিক হয় কিনা, পুরোপুরি হইলে একটু ওয়েট, আসলে জুমটা ঠিকঠাক হচ্ছে না পুরোপুরি, যার কারণে একটু সমস্যা হচ্ছে। দেখি জুমটা ঠিক করতে পারি কিনা। জুমটা যদি পারফেক্ট, এই তো ঠিক আছে, এরকম থাকলেই ভালো। এবার দেখো, খেয়াল করো। তো আমাদের প্রশ্ন হচ্ছে এটা যে 1+2i সংখ্যাটিকে আরগন্ড চিত্রের সাহায্যে প্রকাশ করো, এটা প্রশ্ন। এখন দেখো, এখানে লেখা আছে আরোগা আর এখানে লেখা আছে আরগন্ড। এটা কেমন হইল? আসলে আরগন্টের বাংলায় হচ্ছে আরোগা, কথা কি বুঝছো? আরগন্টের বাংলায় কি আরোগা, মানে দুইটা সেম। কথা বলো, ইতি বড়ুয়া, জানাতুল ফেরদৌস, সোহান, সাইমা, সুমাইয়া, খেয়াল রাখবা। থ্যাংক ইউ। তার মানে আরগন বা আরোগা হচ্ছে কি সেম। এখন এই প্রশ্ন সহজে সমাধান করার নিয়মটা কি? আমরা উত্তরটা ঠিক এইভাবে করব। হ্যাঁ, প্রথমত আমরা লিখব যে আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া আছে 1+2i, এই জটিল সংখ্যাটা একটা বিন্দুর মতো, এটা বিন্দুর স্থানাঙ্ক। সেটা কি? প্রথমত হচ্ছে এটা এক্সের পরিচয় 1, আর পরবর্তীতে 2i হচ্ছে y এর পরিচয়। এখান থেকে i বাদ দিলে শুধু থাকবে 2। তার মানে এই জটিল সংখ্যাটাকে বিন্দুতে রূপান্তর করলে পাওয়া যাবে 1,2 বিন্দু। এইভাবে একটা জটিল সংখ্যাকে তোমার বিন্দুতে রূপান্তর করতে হবে। আমি আবার বললাম, একটা জটিল সংখ্যাকে বিন্দুতে রূপান্তর করার নিয়ম কি? বিন্দুতে কেন রূপান্তর করব? কারণ আমাদের এই আরোগা চিত্র আঁকতে হবে। আরোগা চিত্র বা আর্গন চিত্র আঁকতে হইলে একটা বিন্দুর স্থানাঙ্কের মতো অঙ্ককে তৈরি করতে হয়, দেন তারপরে গ্রাফ আঁকলেই অঙ্ক হয়ে যায়। এই জন্য একটা জটিল সংখ্যাকে আমরা প্রথমত একটা বিন্দুতে কনভার্ট করে দেন আমরা চিত্র আঁকা শুরু করব। আমার কথা কি বুঝতে পারছো যা বললাম?
থ্যাংক ইউ। তো এখন আমাদের প্রথমটা এক্স এর পরিচয়, তার মানে এক্স এর মান 1, আর পরবর্তীতে 2i এর মধ্যে জাস্ট আইটা বাদ দিয়ে পরিচয়টা লিখবো 2, এই 2 হচ্ছে y এর মান। তার মানে এক্স কমা ওয়াই অর্থাৎ 1,2 এটা হচ্ছে বিন্দু। কিসের বিন্দু? এই সংখ্যাটির বিন্দু। তো লিখে দিই এইভাবে যে এই জটিল সংখ্যাটির বিন্দুটি হচ্ছে 1,2, অর্থাৎ এই জটিল সংখ্যাটি এত বিন্দু নির্দেশ করে। এরপরে আমরা লিখব যে নিচে 1 + 2i সংখ্যাটির আর্গন চিত্র দেখানো হলো। এখন আমরা কীভাবে এটা কাজ করবো? আমরা কিন্তু সবাই ওই যে স্থানাঙ্কর ব্যাপারটা জানি, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে তারপরে বিন্দু বসানো, গ্রাফ অঙ্কন করা যেটাকে বলে, এটা আমরা সবাই কিন্তু সেই ছোট্টবেলা থেকে শিখে আসছি। তো এখন আমরা মনে মনে একটা গ্রাফ আঁকবো, সরি মনে মনে না, আমাদের পরীক্ষাতে যে গ্রাফটা আমরা গ্রাফ পেপারই আঁকতে হবে এমনটি নয়। অর্থাৎ এই টপিকে যত ম্যাথ আসবে তুমি হাতে কলমে অনুমান নির্ভর একটা চিত্র আঁকলে হয়ে যাবে, নাম্বার দিয়ে দিবে। যদি তোমার পক্ষে গ্রাফ নিয়ে পসিবল হয় আঁকা, তুমি আঁকতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমাদের যেহেতু এখন কোনো গ্রাফ নাই, আমরা খাতার মধ্যে এটা অঙ্কন করতেছি। তো প্রথমত আমরা কি করব, ম্যানুয়ালভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স প্রাইম ওয়াই অক্ষ ওয়াই প্রাইম দিব, এবার মূলবিন্দু দিব। এখন আমরা দেখে দেখে বিন্দু স্থাপন করব। এক্স এর মান 1 পজিটিভ অক্ষ বরাবর, ওয়াইয়ের মান 1ও কি পজিটিভ অক্ষ বরাবর। তো আমি অনুমান করতেছি যে এখান থেকে এতটুকু 1, এতটুকু 2, এতটুকু 3, উপরও সেম, এখান থেকে এতটুকু 1 2। ওকে, এখন প্রথমত এক্স অক্ষ বরাবর এক ঘর যাই, ডান দিকে যাব এক ঘর, এরপর ওয়াই অক্ষ বরাবর যেতে হবে 2 ঘর, উপরের দিকে যাব কারণ পজিটিভ যেহেতু 2 ঘর গেলাম। এই হচ্ছে বিন্দুটা পেয়ে গেলাম 1,2 বিন্দু। আর এই 1,2 বিন্দু কোন জটিল সংখ্যা থেকে আসছে? 1 + 2i থেকে আসছে, এই জন্য সমান সমান দিয়ে লিখে দিলাম। দেখো তো এইখান থেকে যে এতটুকু বলছি ব্যাপারটা বুঝতে পারলা কিনা? থ্যাংক ইউ। এইভাবে তোমাকে চিত্র অঙ্কন করতে হবে, এভাবে লিখতে হবে, তাহলে তুমি 2 এ 2 পেয়ে যাবা, কারণ ক নং প্রশ্ন কিন্তু 2 দেয়, খেয়াল রাখবা। এরপর তুমি ডট ডট দিয়ে প্রকাশ করবা, এটা হচ্ছে এ 1 বরাবর, এটা হচ্ছে কি 2 বরাবর। ওকে, জাস্ট প্রকাশ করলো আর কি। এরপরে তুমি ছোট্ট করে এখান থেকে মূল বিন্দু থেকে দাগ দিবা লম্বা করে, আর এক্স থেকে পজিটিভ দিক থেকে কোণ তৈরি করবা, শেষ। এতটুকু আঁকলে আর এভাবে লিখে দিলে 2 এ 2 কমপ্লিট। এটা হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর। কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো, আমাকে জানাও। এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে এখানে? দ্রুত কথা বলো। আচ্ছা, এবার তাহলে আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, বলো তো এই যে বিন্দুটা, এই বিন্দুটা কত নং চতুর্ভাগে পড়লো? এই বিন্দুটা কত নং চতুর্ভাগে পড়ছে? দ্রুত বলো। 1 নম্বর। এক্সিলেন্ট, 1 নম্বর। কারণ কি এখানে যে দেখতে পাচ্ছি যে 1 নম্বর, এটা তো 1 নম্বর চতুর্ভাগ। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা আমাদের আসে কুমিল্লা বোর্ড 2022 সালের খ নংয়ে। তবে এই খ নং প্রশ্নটা কিন্তু একটু বড় ছিল, এটা আমি একটু কাইটা যতটুকু টপিক শিখাবো এখন সেটা নিচ্ছি, এজন্য লিখছি আংশিক। আংশিক কেন আংশিক লিখলাম? আসলে ওই কুমিল্লা বোর্ড 22 সালের খ নং প্রশ্নটা আসলে আরও অনেক কিছু বের করতে হয় প্রথমে, সেগুলো হচ্ছে আর্গুমেন্ট, মরুলাস, সেটা আমি এখনও শিখাই নাই, যেহেতু এটা আমি পরবর্তী টপিকে রাখছি। যেহেতু আমি আর্গন চিত্র অংশটা শিখাচ্ছি এখন, এজন্য আর্গন চিত্রটাকে আমি কাইটা একটা প্রশ্ন বানাইলাম ছোট্ট করে, এরপর আমি তোমাদের শেখাচ্ছি। এখন প্রশ্ন দেখি। তো প্রশ্নটা হচ্ছে আমার এরকম যে z = -1 + i, এটা একটা জটিল সংখ্যা, এই সংখ্যাটিকে আর্গন চিত্রে দেখাও, এটাই প্রশ্ন। ঠিক এইভাবে আমরা চিত্র আঁকবো এটার জন্য, সেম z = -1 + i সংখ্যাটিকে আর্গন চিত্রে দেখাও। সবাই কি প্রশ্ন বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার, বলছি। থ্যাংক ইউ। ইতি বড়ুয়া, জান্নাতুল, সোহান, রিমো, রুদ্র, থ্যাংক ইউ, তোমরা চেষ্টা করতেছো। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে গিয়ে তোমরা বলো এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কত নং চতুর্ভাগে পড়বে? 2 নাম্বার স্যার। আচ্ছা, 2 নাম্বার বলছো সুমাইয়া। বাকিরা একটু বলো তো, ইতি বড়ুয়া, জান্নাতুল, সোহান, রিমো, তোমাদের মতামত বলো দেখি। স্যার 2 নাম্বারই পড়বে। আচ্ছা, এক্সিলেন্ট, 2 নাম্বারেই। ভেরি গুড, ভেরি গুড। 2 নং, কারণ কি এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মানটা পজিটিভ। ভেরি গুড, ইতি বলছো, খুশি হলাম। তো আমাকে সাজায় লিখতে হবে, কি করব? উত্তরটা সেম আগের মতো, যে -1 + i জটিল সংখ্যাটি
-1, বিন্দু নির্দেশ করে। তো এখানে 1 কই থেকে আসলো? আসলে এখানে আয়ের সাথে কিন্তু মনে মনে 1 আছে গুণ অবস্থায়, তো সেই 1টা আমি লিখলাম। তার মানে এই জটিল সংখ্যা থেকে বিন্দুটা পাইছি -1, 1। দেখো তো বুঝতে পারলা কিনা লাইনটা? সবাই একটু কথা বলো। জি স্যার বুঝছি। ওকে, এবার কি করব? এবার লিখব যে নিচে -1 + i সংখ্যাটির আর্গন চিত্র দেখানো হলো। এখন আমরা আগের মতো কি করব? চিত্র আঁকবো। যেহেতু 2 নং চতুর্ভাগে পড়বে, এই জন্য আমি একটু বাম পাশটা ফাঁকা রেখে লিখতেছি আগের মতো। এই যে দেখো, খেয়াল করো। তো আগের মতোই আমরা ম্যানুয়ালভাবে এক্স অক্ষ এক্স প্রাইম, ওয়াই অক্ষ ওয়াই প্রাইম দিব। এরপর মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব। প্রথমত এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। তাহলে বাম দিকে যাব 1 ঘর, তো এখান থেকে বাম দিকে 1 ঘর গেলাম -1, ডান দিকটা আবার +1। বাম দিকে 1 ঘর যাওয়ার পরে ওয়াই অক্ষ বরাবর পজিটিভ অংশ, তার মানে উপরের দিকে যাব 1 ঘর, এই উপরের দিকে 1 ঘর গেলাম। তার মানে এই বিন্দুটাই হচ্ছে আমার -1, 1 বিন্দু, অর্থাৎ এটার জটিল সংখ্যা হচ্ছে -1 + i। দেখো তো লাইনটা বুঝতে পারলা কিনা? ঠিক আগের মতো সব করছি। হ্যাঁ স্যার বুঝছি। থ্যাংক ইউ। এরপরে আমরা আগের মতোই ডট দিব, ডট দিয়ে প্রকাশ করতেছি দুই দিকে। এরপরে কি কোণ আর হচ্ছে দাগ দিতে হবে। তাই মূল বিন্দু থেকে সোজা দাগ দাও এই বিন্দু পর্যন্ত, হয়ে গেল লাল অংশ। আর অবশ্যই কোণটা কিন্তু আমাদের এই দিক থেকে মেজার করতে হয়। এক্স অক্ষের পজিটিভ দিক থেকে কোণটা তৈরি করতেছি এই পর্যন্ত 90 সামথিং। এটি হচ্ছে আর্গুমেন্টের পরিচয়, থিটা। ঠিক এইভাবেই তুমি থিটার সাহায্যে আর মূল বিন্দুর সাপেক্ষে যদি তুমি এই বিন্দুটার অবস্থান এভাবে পে করতে পারো, এগুলোকেই বলা হয় একটা জটিল সংখ্যাকে আর্গন চিত্রে স্থাপন করা বা আরোগা চিত্রে স্থাপন করা। এই টপিকটা আমাদের আজকের মতো আলহামদুলিল্লাহ কমপ্লিট। আমরা একটু নতুন টপিকে অঙ্ক করব। একটু আমাকে জানাও এই টপিকে যেই 2টা ম্যাথ সলভ করালাম এইভাবে লিখলে তুমি 2 2 ইনশাল্লাহ পেয়ে যাবা। সবাই পুরোপুরি অংশটা ভালো করে বুঝছো কিনা বা কার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ স্যার বুঝছি। থ্যাংক ইউ। ইতি বড়ুয়া, জান্নাতুল, সোহান, রিমু কথা বলো। কোনো প্রশ্ন আছে তোমাদের? জি ভাইয়া বুঝতে পারছি। না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা আমাদের কমপ্লিট। এখন আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী নতুন টপিকে। থ্যাংক ইউ ইতি বড়ুয়া, অনেক কষ্টে ক্লাস করতেছো, জানি তুমি একটু অসুস্থ, তারপর চেষ্টা করতেছো, খুশি হলাম। তো চলো বাচ্চারা, আমাদের বইয়ের এই 2টা ম্যাথ শেষ। এখন আমরা যাব 2 নাম্বার টপিক। এখন 2 নাম্বার টপিকের নাম কি? 2 নাম্বার টপিকের নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। খনং আসে, কনং আসে, গণংও আসে, ক খ গ মিলা ঝিলাই আসে। 2 নাম্বার টপিকের নাম হচ্ছে ঝাঁকানাকা টপিক, যেটা আমাদের সবচেয়ে প্যারাদায়ক টপিক। সেটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। তো মেন বইয়ে আমার এই টপিকে অনেকগুলো ম্যাথ আছে। আমি একটু মেন বই থেকে তোমাদের একটু দেখাই, জাস্ট তোমরা দেখলে বুঝবা। মেন বইয়ের আমাদের এই যে টাইপ 2 এর মধ্যে, এই যে টাইপ 2 এর মধ্যে অনেকগুলো আছে, 2 এর মধ্যে অনেকগুলো আছে, 3 এর মধ্যে অনেকগুলো আছে, টাইপ 3 এর মধ্যেও আছে, আবার টাইপ 4 এর মধ্যেও আছে, আবার অনেকগুলো আছে। ওকে, তো আপাতত আমি 2 থেকেই যাব। টাইপ 2 এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট, যেমন আমি বুঝা দিই বাড়ি কাজগুলো কী থাকবো। যেমন ধরো টাইপ 2 এর মধ্যে যে অঙ্কটা আছে রুয়েটে আসছে, এই অঙ্কটা কুমিল্লা আসে, অঙ্ক রুয়েটে আসছে, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে, সিলেটে এততে আসছে। তো এর মধ্যে এই অঙ্কটা আমি করাবো, এটা একটু জটিল টাইপের অঙ্ক। হ্যাঁ, 3-এর 1 সিলেট বোর্ড 17 সালে আসে, খ নংয়ে 2-এর খ 4 নম্বরের জন্য আসে। এখন আমরা করতেছি এই অঙ্কটা চট্টগ্রাম বোর্ড 22-এর সৃজনশীল 1-এর ক 6, এই যে 6 - 2√3i, এটা। আর বাকিগুলো যেগুলো বাড়ি কাজ দিব সেগুলো তোমরা নিজে করতে পারবা। যাই হোক, এটা আমি আলোচনা করলাম। এখন আমরা যাচ্ছি টপিক। এখন একটু খেয়াল করো। হ্যাঁ, প্রথমত আমরা অঙ্কটাকে তুলবো ভালো করে, দেন আমরা চেষ্টা করবো বোঝার জন্য। অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা ক নং প্রশ্ন। প্রশ্নটা আমি ভালো করে তুলি, ভালো করে প্রশ্ন খেয়াল করবো। একটা কথা বলি, আমাদেরকে প্রশ্নটা ভালো করে খেয়াল করতে হবে, বুঝছো? আমরা আসলে প্রশ্নটা খেয়াল না করে দুবদাগ অঙ্ক শুরু করি, এটা মারাত্মক ভুল। প্রশ্ন দেখা বুঝা কেমন উত্তর করতে হয়, সাজানো গোছানো সব শেখাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। প্রশ্নে লেখা আছে আমাদের 6 - 2√3i জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো।
এখন এই যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে, এই প্রশ্নের মধ্যে তেমন কোনো সাজানো সিস্টেম নাই, মানে সাজায় লেখা নাই। এই যে জটিল সংখ্যা, এটা কোনো নাম নাই, ABCDEFG এরকম কোনো নাম নাই। তো আমরা একটু ধরে কাজ করব। আসলে সৃজনশীল লেখার নিয়ম কি, সাজায় লিখতে হয়। তো একটু আগে আমি আসলে সাজায় লিখি নাই, কারণ সেখানে মডুলাস আর্গুমেন্ট বের করার কোনো সিস্টেম ছিল না, এই জন্য আমি সাজায় লিখি নাই। তবে এখানে যেহেতু মডুলাস আর্গুমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য সাজায় লিখতে হবে। সবাই কি প্রশ্ন দেখতে পাচ্ছ, আমার কথা বুঝতে পারতেছো? একটু আমাকে জানাও, একটু কথা বলো। সব কিছু ঠিকঠাক আছে সবার এখানে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন নেক্সট। তাহলে আমরা কি করব এখন বলো? আমরা এখন যে কাজটা করব, মনে করি এটা হচ্ছে একটা জটিল সংখ্যা জেড। আমাদের সব সময় জটিল সংখ্যাকে কী দিয়ে প্রকাশ করতে হয়? জেড দিয়ে। তো জেড ইকুয়াল টু 6 - 2√3i। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, এই জটিল সংখ্যার বাস্তব অংশের মান কত বলো তো? বাস্তব অংশের মান, বাস্তব অংশের মান 6। এক্সিলেন্ট, 6। অবাস্তব অংশের মান কত? অবাস্তব অংশের মান এক্সিলেন্ট, আই বাদ দিলে -2√3। তো যারা ক্লাসটা মিস করছো, আই বাদ দিলে সম্পূর্ণ আই বাদে যেটা থাকবে সেটা বাস্তব, আর শুধু আই বাদ দিয়া যেটা থাকবে সেটা অবাস্তব। এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে মডুলাস বের করা। একটু ওয়েট কর, হ্যাঁ একটু ওয়েট, আমি একটু আসতেছি। ওকে, যেখানে ছিলাম আবার শুরু করি আলোচনা, খেয়াল করো। তো আমরা কী করবো? মডুলাস বের করব। আচ্ছা, আমি একটু বলি, প্রশ্ন বলি, বলো তো মডুলাস বের করার সূত্র কী ছিল? কারো মনে আছে? দেখি তো, গত ক্লাসে পড়াইছিলাম, মনে আছে কিনা কারো বলো তো একটু। আবার বলতে হবে, একটু বলো তো। তোমার কি শুনতেছ আমার কথা? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। যে পড়ছিলাম গত ক্লাসে, রুট ওভার অফ বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার। আচ্ছা, সোহান খাওয়া দাওয়া করতেছো নাকি? রেসপন্স পাচ্ছি খুব কম, বা কথাবার্তা কম বলতেছে, এই জন্য বললাম। ঠান্ডা অনেক বেশি স্যার। ও, ঠান্ডা লাগছে? জি স্যার, কোচিং এ তাই বড় পেয়ে গিয়েছিলাম, আর উঠি নেই স্যার। আর তুমি কি শুয়ে কাজ করতেছো? অসুস্থ লাগতেছে শরীর? আপনি করান, আমি দেখতেছি স্যার। আরে অসুস্থ হলে তুমি থাকবা না, রেস্ট নাও, আমাকে বললেই তো হইতো। আচ্ছা, সমস্যা নাই, অসুস্থ হলে আমাকে বলবা যে অসুস্থ লাগতেছে স্যার, রেস্ট নিচ্ছি। ওকে, আগে রেস্ট প্রয়োজন। ওকে, দেখো তো জেড ইকুয়াল টু এত হয়ে গেল। এখন বাস্তব অংশ স্কয়ার করি, অবাস্তব অংশ স্কয়ার লিখতে হবে। সুতরাং জেড এর মডুলাস জেড বর্গমূল সাইন, বাস্তব অংশ হচ্ছে 6 এর হোল স্কয়ার করলাম, আর অবাস্তব অংশ হচ্ছে -2√3 হোল স্কয়ার করলাম। ওকে, এখন প্লাস তো সূত্রে 6 6 36, এই স্কোয়ারটা 2 এর সাথে -2 এর সাথে, তাহলে কত আসবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, 4 হবে। আর এই স্কোয়ারটা যদি 3 করি, √3, তাহলে কি আসবে? শুধু 3 আসবে। আচ্ছা, তো এখন আমরা দেখি পরবর্তী অংশ। 6 6 36 হইল, আর প্লাসের মধ্যে প্লাস, আর এখানে দেখলাম যে 2 2 4, আর এখানে রুটিয়া করলে হবে শুধু 3। দেখো তো, আমি ভেঙে ভেঙে বলছি, বুঝাইছি ভেঙে ভেঙে, বুঝতে পারলা কিনা একটু কথা বলো। জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে 3 4 12 আর 36, 12 আর 36 যোগ করলে কত হবে? 48। 48 উত্তর হয়, তবে একটু সাজায় লিখতে হবে কেমনে? এমনভাবে এটাকে সাজাবা যাতে বর্গমূল করলে সিম্পল মান আসে। যেমন 48কে ভাঙতে পারি 3 16 48, 16 × 3। তাহলে কি হবে? বর্গমূল যদি আমি 16কে বর্গমূল করি তাহলে 4 আসবে, 3কে বর্গমূল করা যায় না, 3 3 মতো থাকবে। তার মানে এই 48 রুট অংশটাকে সিম্পলভাবে বাংলে 4√3 আসবে। এটাই কিন্তু আমাদের মডুলাসের উত্তর। এই জটিল সংখ্যাটার মডুলাসের ফাইনাল উত্তর হচ্ছে 4√3। একটু আমাকে জানায়ও বুঝতে পারলা কিনা সবাই কথাটা, অঙ্কটা বুঝতে পারলা কিনা এতটুকু? আচ্ছা,
থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা যাচ্ছি পরবর্তী স্পেশাল অংশে। নেক্সট, রিমু, জানাতুল, ইতি বড়ুয়া আমাকে জানাও তোমরা বুঝতে পারলা কিরকম। ভাই আমার এখানে একটু নেট প্রবলেম হচ্ছে তো। ও আচ্ছা, সমস্যা নাই, একটু কষ্ট করে দেখো, রেকর্ড থাকবে ক্লাস, পরবর্তীতে দেখে নিও। আচ্ছা, এটা হইল। এবার নেক্সট অংশ, পরবর্তীতে কি করব আমরা। পরবর্তী কাজগুলো হচ্ছে আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট বের করার জন্য আমাকে বুঝতে হবে এই অঙ্কটা কত নং চতুর্ভাগে পড়ছে, কারণ আমরা জানি আর্গুমেন্টের সবচেয়ে প্যারাদায়ক বিষয় আর্গুমেন্টের 4টা চতুর্ভাগে আমাদের ম্যাথ সলভ করতে হয়। স্যার যে কথাটা স্যার যা কথা কি বলছে আমি বুঝি নাই। স্যার যে কথাটা না বলি অনেক ঘোলা ব্যথা। স্যার আজকে, ও আচ্ছা সমস্যা নাই, বুঝতে পারছি। হ্যাঁ, অসুস্থ নিয়ে ক্লাস করতেছে, খুব শুনলাম। এখন আমাদের চতুর্ভাগের বিষয়টা বুঝতে হবে। 4টা চতুর্ভাগে ম্যাথ আসে, বুঝছো, 1 2 3 4। এখন কথা হচ্ছে গিয়ে এই অঙ্কটা সলভ করার জন্য আমাকে দেখতে হবে এই অঙ্কটা কত নং চতুর্ভাগে আসছে। এখন তুমি গেস করবা, এই জটিল সংখ্যা থেকে বিন্দুটাকে বের করো। ইতি বড়ুয়া, এক্সিলেন্ট, উত্তর রাইট, খুশি হলাম। এখান থেকে আগে বিন্দু বের করলে বুঝবো কত নং চতুর্ভাগে অঙ্কটা এসেছে। বিন্দু বের করার নিয়ম কি ছিল, প্রথমে এক্স এর মান, পরে কি ওয়াই এর মান, কমা দিয়ে। এখন দেখো তো তোমরা বুঝো কি না যে আমরা এই জটিল সংখ্যা থেকে বিন্দু বের করতেছি ঠিক এইভাবে। আগের মতো লিখব যে 6 মাইনাস 2√3i জটিল সংখ্যাটি 6, -2√3 এই বিন্দুকে নির্দেশ করে। দেখো তো তোমরা এই জটিল সংখ্যা থেকে বিন্দু বের করছি, এটা বুঝতে পারলা কিনা, এটা আমাকে জানাও, একটু কথা বলো। স্যার বুঝছি। ওকে, তার মানে এই বিন্দু থেকে আমাকে এখন বের করতে হবে যে এই বিন্দুটা কত নং চতুর্ভাগে পড়ে। আর অত নং চতুর্ভাগের আর্গুমেন্টের সূত্র কিন্তু আমরা জানবো, 4টা চতুর্ভাগে আমরা জানি। এখন এখানে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, তাহলে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ কত নং চতুর্ভাগের জন্য হয় বলো তো বাচ্চারা? চতুর্থ চতুর্ভাগের জন্য হয়, কারণ এক্স এর মান পজিটিভ থাকে, ওয়াই মান কি থাকে, নেগেটিভ থাকে। তার মানে 4 নং চতুর্ভাগে এই অঙ্কটা আমার আসছে। কথা কি বুঝতে পারছেন? গত ক্লাসে এগুলো অনেক আলোচনা করছি, একবারে বেসিক পাই টু পাই আলোচনা করছি। কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। এখন তাহলে আমাদের এই 4 নং চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র কি ছিল বলতো? এই যে চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার সূত্র ছিল, আর্গুমেন্টকে নতি বলা হয় অনেক সময়, সূত্র ছিল মাইনাস থিটা। মাইনাসের মতো মাইনাস, থিটার মান, থিটার সূত্র কি, টেন ইনভার্স অবাস্তব অংশ বাই বাস্তব অংশ। এইবার আমরা আসি আমাদের এই অঙ্কে। এবার আমরা কি লিখব? এবার লিখব সাজিয়ে যে আমাদের 6, -2√3 এই বিন্দুটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগের অবস্থিত একটি বিন্দু। ঠিক এইভাবে সাজায় লিখবা, বুঝছো? এই বিন্দুটি আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত একটি বিন্দু। এখন আমরা লিখব, আমরা জানি, সুতরাং আমরা জানি চতুর্থ চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের উত্তর হচ্ছে -θ। আমরা জানি 4টা চতুর্ভাগে আর্গুমেন্ট বের করতে হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অঙ্ক যে চতুর্ভাগে আসবে সেই চতুর্ভাগে সূত্র নিয়ে কাজ করলেই হয়ে যাবে। তো আমি দেখতে পেলাম যে যেহেতু এটা আমাদের 4 নং চতুর্ভাগ থেকে আসা একটা বিন্দু, আর 4 নং চতুর্ভাগ থেকে আসলে আর্গুমেন্টের উত্তর তো এটাই হয়, -θই হয়। এরপর আমরা জাস্ট সূত্র আমরা ক্যালকুলেশন করে দিব, মান বসা দিব, উত্তর শেষ। এরপর দেখো মাইনাসের মতো মাইনাস, থিটার সূত্র কি? থিটার সূত্র একটাই, টেন ইনভার্স অবাস্তব অংশ বা বাস্তব অংশ। অবাস্তব অংশ কোনটা বলো তো? অবাস্তব অংশের মানটা বলতে হবে, বলো তো সবাই। টেন ইনভার্স মডিউলাস অবাস্তব বাই বাস্তব। আর্গুমেন্টের কি ছিল, নিয়ম ছিল কি, অবাস্তব অংশ বা বাস্তব অংশ। ওই যে আমাদের সূত্র অনুযায়ী সেটা ছিল, এই যে আর্গুমেন্ট টেন ইনভার্স অবাস্তব অংশ বা বাস্তব অংশ মডিউলাসের মধ্যে। এখন অবাস্তব অংশের মান এখানে কত বলো তো একটু সবাই? এইখানে অবাস্তব অংশের মান কত? মাইনাস বলতে হবে, থ্যাংক ইউ, মাইনাস বলবা, -2√3, ভেরি গুড। তার মানে অবাস্তব অংশ হচ্ছে -2√3 আর বাস্তব অংশ হচ্ছে 6। তো বসায় দাও। তো লিখতেছি আমরা, একটু জুম ইন করে নিই, হ্যাঁ, এই লাইনটা একটু বুঝতে পারবো ইজিলি, একটু খেয়াল করো। -10 ইনভার্স মডিউলাস দিলাম, অবাস্তব অংশ -2√3 লিখলাম, আর বাস্তব অংশ তো 6 লিখলাম। এখন কাটাকাটি করি, যেমন
এই 6কে 2 কাটলে হয় 3, এই 3 হবে নিচে 3, আর এই যে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। কেন প্লাস হবে? এই মডুলাসের জন্য, এই মডুলাসের জন্য মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো -10 ইনভার্স যা আছে তা লিখবো, এবং আমরা উপরে লিখবো শুধু √3, মাইনাস লিখবো না। আর নিচে আমরা এই 3টাকে ভাঙবো। কেন ভাঙবো জানো? কাটাকাটি করার জন্য। 3কে লেখা যায় কি √3 ইন্টু √3, অর্থাৎ 2টা √3 গুণফলে কিন্তু 3। আমরা 3 না লিখে লিখলাম কি √3 ইন্টু √3। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। হ্যাঁ স্যার বুঝছি। এরপরে উপরে একটা √3 নিচে একটা √3 কাটাকাটি করলাম, তাহলে উপরে 1 থাকবে, নিচে কি 1/√3। তো -10 ইনভার্স 1/√3। দেখো সর্বশেষে আমাদের রেজাল্ট বের হবে -10 ইনভার্স 1/√3। তো আমরা মাইনাসটা বাদ দিয়ে চিন্তা করি, 10 ইনভার্স 1/√3 কত ডিগ্রির মান বলো তো? মুখস্থ রাখতে হবে 4টা। সাইন কস 10 ইনভার্স 1/√3 কত ডিগ্রির মান? কত ডিগ্রি? ডিগ্রি মানটা বের করতে হবে, কারণ কোণের মান বের করাই হচ্ছে আমার ডিগ্রি মান বের করা, মানে কোণের পরিচয়টা ডিগ্রিতে বের করতে হবে। 30 ডিগ্রির মান। এক্সিলেন্ট, 30 ডিগ্রি মান। স্যার 30 ডিগ্রি, এখন 30 ডিগ্রি লেখা যাবে না, 30 ডিগ্রি লেখা যাবে না, এগুলো লিখতে হবে পাই ফরম্যাটে। কোণের মানটা এই অধ্যায়ে সবসময় লিখতে হয় পাই ফরম্যাটে। এখন 30 ডিগ্রির পাই ফরম্যাটের উত্তরটা কত হয়? 30 ডিগ্রি। এক্সিলেন্ট, π/6। তো মাইনাসের মতো মাইনাস থেকে যাবে, আর 30 ডিগ্রির পাই ফরম্যাটের রেজাল্ট আসবে π/6। উত্তর হচ্ছে -π/6। এটাই আমাদের সঠিক উত্তর। এইভাবেই লিখে দিলে আমরা 2-এ 2 পেয়ে যাবো ইনশাল্লাহ। একটু আমাকে জানাও তো যে আর্গুমেন্টটা বের করছে এত কাহিনী করে, বুঝতে পারলা কিনা সবাই? জি স্যার ভাইয়া বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। তো আমাদের উত্তর চাইছে 2টা, বুঝছো? এই টপিকের প্রতিটা অঙ্কে সেম উত্তর 2টাই চায়। মডুলাস বের করতে বলে আর আর্গুমেন্ট বের করতে বলে। তো মডুলাসের জন্য তো আমরা বের করছি এই সূত্র দিয়ে 4√3 মডুলাসের মান, আর আর্গুমেন্টের মান বের করছি স্পেশাল টেকনিক অনুযায়ী -π/6। উত্তর লেখার সময় লিখবা মডুলাস 4√3 আর্গুমেন্ট -π/6। আসলে আমি উত্তরগুলো এভাবে লিখছি না, এভাবে লেখার প্রয়োজন নয়, উত্তরগুলো লিখে দিবা, পরবর্তীতে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের আজকের মতো সর্বশেষ ক্লাসের অংশ, 3য় নাম্বার স্পেশাল লেকচার অংশ। একটু আমাকে জানাও কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে। না স্যার। থ্যাংক ইউ সো মাচ। এভাবে নিয়মিত ক্লাস করার চেষ্টা করো, আর বাড়ির পর আর কি থাকবে, যে ম্যাথগুলো এইরকম সেই ম্যাথগুলো সলভ করে আমাকে দেখাবা। তো আজকের মতো আমাদের স্পেশাল 3য় নাম্বার লেকচার এখানেই কমপ্লিট। পরবর্তী ক্লাসে জয়েন করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।